সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান একটা বাকবদলের মুহূর্তে এসে দাঁড়িয়েছে। দেশের সর্বোচ্চ নেতা আলী খামেনির বয়স হয়েছে, তার বয়স এখন 85। স্বাস্থ্যগত সমস্যাও রয়েছে। ইরানিদের মধ্যে এখন গুঞ্জন তৈরি হচ্ছে পরবর্তী নেতা কে হবেন। এই পরবর্তী নেতাই কি হবেন শেষ সর্বোচ্চ নেতা? ইরানের রাষ্ট্র ব্যবস্থাটা অন্যদের থেকে আলাদা। সর্বোচ্চ নেতার প্রভাব সেখানে অনেক, কিন্তু পরিবর্তনের আভাস দেখছেন অনেকে। একটা পুরো জাতি এখন অপেক্ষায় কি হবে আগামীতে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছেন আলী খোমেনি। এর মধ্যে ৩৩ বছর চলে গেছে। তার ক্ষমতা অনেক। সামরিক বাহিনীকে তিনি নিয়ন্ত্রণ করেন, আদালতেও তার প্রভাব রয়েছে, এমনকি প্রেসিডেন্টকেও তার কাছে জবাব দিতে হয়। ইরান ধর্মভিত্তিক রাষ্ট্র, আর সর্বোচ্চ নেতা এর হৃৎপিণ্ড। তিনি একজন ধর্মীয় নেতা, পবিত্র মানুষ হিসেবে বিবেচিত। তার কথাই অনেক সময় আইনের মতো করে কাজ করে। কিন্তু তাকেও একটা সময় যেতে হবে। বয়স বাড়ছে তার। তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন বলেও গুজব শোনা যায়। আর কতদিন তিনি থাকবেন কেউ বলতে পারে না। বিপ্লবের পরে খামেনি দায়িত্ব নিয়েছেন। ১৯৭৯ সালে ইরানে বিপ্লব হয়। রাজারা বহিষ্কৃত হন দেশ থেকে। দায়িত্ব নেন আয়াতুল্লাহরা। তাদের প্রথম নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নিয়মগুলো বেঁধে দেন। তাকে অনুসরণ করেন খামেনি। এই ব্যবস্থাটাকে তিনি ধরে রেখেছেন। পশ্চিমের ব্যাপারে তারা কঠোর, ধর্মীয় বিশ্বাসেও অটল, কিন্তু সময় যেন বদলাতে শুরু করেছে। মানুষ অস্থির হয়ে পড়েছে। পরবর্তী আয়াতুল্লাহকে হয়তো ঝড়ের মুখোমুখি হতেই হবে। সর্বোচ্চ নেতা বাছাই করাটা সহজ নয়। ৮৮ জন গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তির একটি গ্রুপ আছে। তাদেরকে বলা হয় বিশেষজ্ঞ পরিষদ। তারা ভোট দেবেন, পরবর্তী নেতাকে তারাই নির্বাচিত করবেন। খামেনিও এভাবেই নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এটা সবার জন্য উন্মুক্ত নয়। এখানেও নানা হিসাব রয়েছে। এই পরিষদের বয়স বেড়েছে। অধিকাংশই খামেনির অনুগত। তার মতোই আরেকজনকে নির্বাচিত করতে চাইবেন তারা, আদর্শের জায়গায় যিনি থাকবেন নিরাপদ। ইরানের পরবর্তী নেতা হিসেবে নাম এসেছে মুস্তাফা আলী খামেনির। তিনি সর্বোচ্চ নেতার ছেলে। বয়স ৫৫ বছর। শান্ত চরিত্রের মানুষ। পর্দার আড়ালেই মূলত কাজ করেন তিনি। কেউ কেউ বলেন তাকে আসলে গড়ে তোলা হচ্ছে। তাকে অপছন্দ করার মানুষও আছে। কেউ মনে করেন পারিবারিক ব্যবস্থা চলে আসবে এখানে। ইরান কোনো রাজতন্ত্র নয়, মানুষ এখানে প্রতিক্রিয়া দেখাতে পারে। দ্বিতীয় নামটি ছিল ইব্রাহিম রাইসি। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আচরণে কঠোর, অনুগত। তার বয়স ছিল ৬৪ বছর। আয়াতুল্লাহদের আস্থাও ছিল তার উপর। তিনি একজন অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সর্বোচ্চ নেতা কে হবেন এ ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। কেউ কেউ বলেন ইরানের ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। সুপ্রিম নেতার কথাই এখানে সবকিছু। কিন্তু জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অর্থনীতির হযবরল অবস্থা। মার্কিন নিষেধাজ্ঞার চাপ এখনও প্রবল। কর্মসংস্থানের সংকট আছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী তরুণ, কিন্তু তাদের যথেষ্ট কাজ নেই। তারা অনলাইনে সক্রিয়। তারা বিশ্ব দেখছে। মাঝে মাঝেই বিক্ষোভে নামে তারা। ২০২২ সালেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে সারা দেশ কেঁপে উঠেছিল। সরকারও পাল্টা ব্যবস্থা নিয়েছিল। বিক্ষোভ কমলেও ক্ষোভ কমেনি। আয়াতুল্লাহদের হাতে এখানে অনেক ক্ষমতা, কিন্তু সেটা কমতে শুরু করেছে। আগের মতো জনগণের আস্থা তাদের উপরে নেই। ধর্ম অবশ্যই একটা বড় ব্যাপার, কিন্তু খাবারও তাদের জন্য দরকারি। এই অবস্থার মধ্যে পরবর্তী সর্বোচ্চ নেতাকে দায়িত্ব নিতে হবে। তাকে অনেক কিছু শুধরাতে হবে, অথবা ব্যবস্থা সচল রাখতে হবে। যেভাবেই দেখা হোক, কাজটা অনেক বড়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই ব্যবস্থা আদৌ টিকবে কিনা। কেউ কেউ মনে করেন পরবর্তী নেতাই হবেন সম্ভবত শেষ সর্বোচ্চ নেতা, কারণ পরিবর্তন দানা বাঁধছে। পুরনো ব্যবস্থা কাজ করছে না। তরুণরা ইরানি মুক্তি চায়, কাজ চায়, বেশি নিয়মে বাধা পড়তে চায় না। ধর্মীয় নেতারা এতদিন তাদেরকে না বলে এসেছেন। তারা মূলনীতি আঁকড়ে ধরতে চান। কিন্তু চাপ বাড়ছে। পরবর্তী নেতা যদি হোঁচট খান, তাহলে পুরো ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বিক্ষোভে এই বিষয়টা দেখা গেছে। ২০২২ সালে এক নারী মারা যায়। মাহসা আমিনি। পুলিশের জিম্মায় ছিল সে। মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। সরকার কোনো রকমে সেই দফা জিতে যায়। তারা শক্তি প্রয়োগ করেছিল, কারাদণ্ড দিয়েছিল, ভয় দেখিয়েছিল। কিন্তু স্ফুলিঙ্গটা এখনও রয়ে গেছে।
নেতা দুর্বল হলে এই লড়াইয়ে হেরে যেতে পারে। কেউ কেউ মনে করেন পুরো ব্যবস্থা ধসে পড়তে পারে। তখন আবারও হয়তো বিপ্লব হবে অথবা ধীরে ধীরে ক্ষয় হবে এই ব্যবস্থার। মোস্তফা ব্যক্তি হিসেবে এখনও রহস্যময়। তিনি খামেনির দ্বিতীয় ছেলে। খুব একটা উচ্চ কণ্ঠ নন, খুব বেশি কথা বলেন না, কিন্তু ক্ষমতার কাছাকাছি আছেন তিনি। বাবাকে পরামর্শ দেন, কিছু অফিস দেখাশোনা করেন। রেভলিউশনারি গার্ডরা তাকে পছন্দ করে। এরাই ইরানের অভিজাত বাহিনী, তারাই চাবিকাঠি। তারা যদি মোস্তফাকে সমর্থন দেয় তাহলে তিনি শক্তিধর, কিন্তু তার ঝুঁকির দিকও আছে। নেতা হিসেবে ছেলেকে বেছে নিলে খারাপ দেখাবে। মানুষ এটাকে অন্যায় ভাবতে পারে, বংশের শাসন মনে করতে পারে। তাহলে এই ব্যবস্থার গ্রহণযোগ্যতা কমে যাবে। মোস্তফা ধর্মভীরু, আয়াতুল্লাহ হিসেবে শিক্ষা নিয়েছেন, কিন্তু অত বিখ্যাত নন তিনি। তিনি রাইসির মতো নন। কোনো আয়াতুল্লাহ নাও বলতে পারেন তার ব্যাপারে। তারা ভারসাম্য চান, পরিবারতন্ত্র চান না। মোস্তফা দায়িত্ব পেলে তাকে সন্দেহবাদীদের মোকাবেলা করতে হবে, ভেতরে বাইরে দুই জায়গাতেই। নিজেকে প্রমাণ করতে হবে দ্রুত। ইব্রাহিম রাইসি আলাদা, তাকে চিনত সবাই। 2021 সাল থেকে প্রেসিডেন্ট ছিলেন তিনি। এর আগে তিনি আদালত চালিয়েছেন। তিনি কঠিন, কেউ তাকে এমনকি কঠোরও বলেন। তিনি কঠিন সময় উতরে এসেছেন, প্রাণদণ্ড, সাঁড়াশি অভিযান ইত্যাদির ভেতর দিয়ে এসেছেন। তার আনুগত্য নিয়ে প্রশ্ন নেই। খামেনিও তাকে পছন্দ করতেন, পরিষদও তাকে পছন্দ করত। তিনিও একজন ধর্মীয় নেতা, সব দিক থেকেই উপযুক্ত ছিলেন। রাইসির সমর্থকও কম ছিল না। কট্টরপন্থীরা তাকে ভালোবাসত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর। ইরানের আত্মপরিচয়কে তিনি বড় করে দেখতেন, কিন্তু নেতিবাচক দিক তারও ছিল। তার অধীনে অর্থনীতি ভালো যায়নি। অনেকে তাকে দোষারোপ করেছে। সর্বোচ্চ নেতার দায়িত্ব পেলে তাকে অবস্থান বদলাতে হতো, দেখাতে হতো যে তিনি নেতৃত্ব দিতে পারেন। মোস্তফার চেয়ে তিনি নিরাপদ। নাটকীয় কিছু হয়তো তার মধ্যে ছিল না, কিন্তু নতুনত্ব কিছু থাকবে না। ইরানের মানুষ এখনও দ্বিধাবিভক্ত হয়ে আছে। বয়স্কদের 1979 সালের কথা মনে আছে। তারা নতুন ব্যবস্থাকে সমর্থন দিয়েছিলেন কারণ বিশ্বাস তাদের কাছে গুরুত্বপূর্ণ। তরুণরা সেগুলো দেখেনি, কিন্তু দেশের অর্ধেকই এখন তরুণ, বয়স 30-এর নিচে। তারা পরিবর্তন চায়, কাজ চায়, ইন্টারনেটের স্বাধীনতা চায়, ধর্মীয় নেতাদের খবরদারি চায় না। বিক্ষোভে সেটার প্রমাণ মিলেছে। তাদের কণ্ঠস্বর উঁচু, তারা সাহস দেখিয়েছে। সরকারের মধ্যে এদের নিয়ে ভয়ও আছে। মোস্তফার দায়িত্ব পেলে এই তরুণরা হয়তো খুশি হবে না। ছেলে দায়িত্ব নিলে সেখানে স্বজন প্রীতির গন্ধ পাবে অন্যরা। রাইসিও হয়তো খুব বেশি ভালো ছিলেন না, কিন্তু তরুণরা তাকে জানতেন, যদিও খুব একটা পছন্দ করত না। যিনি দায়িত্ব নেন না কেন, তাকে এই তরুণদের মুখোমুখি হতে হবে। এই প্রজন্ম আর অপেক্ষা করতে চায় না। তারা মসনদ উল্টে দেওয়ার ঝুঁকি নিতে পারে, সেটা শান্তিপূর্ণভাবেই হোক বা অন্যায়ভাবে হোক। বিশ্ব ইরানের পরিস্থিতি দেখছে। যুক্তরাষ্ট্র ইরানকে দুর্বল করতে চায়। নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। ট্রাম্পও ফিরছেন ওভাল অফিসে। তিনি ইরান প্রশ্নে কঠোর। ইসরায়েলও তার সাথে আছে। ইরানের পারমাণবিক সক্ষমতাকে তারা ভয় পায়। ইউরোপ এ ব্যাপারে খানিকটা নমনীয়। তারা আলোচনা চায়। রাশিয়া আর চীন ইরানের সাথে ব্যবসা জারি রেখেছে। কে দেশ চালালো সেটা তাদের বিবেচ্য নয়, কিন্তু ইরান দুর্বল হলে পরিস্থিতি বদলে যাবে। মিত্ররা দূরে সরে যেতে পারে, শত্রুরা সেই সুযোগটা নিতে চাইবে। পারমাণবিক কর্মসূচিটাই এখন আসল। পশ্চিমাদের দাবি বোমা তৈরির কাছাকাছি চলে গেছে ইরান। ইরান বলেছে তারা বোমা বানাচ্ছে না। পরের নেতাকে এই ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। তিনি কি এই প্রক্রিয়ার গতি বাড়াবেন নাকি গোপন করবেন, তার সিদ্ধান্তে অনেক কিছুই বদলে দেবে। নেতা দুর্বল হলে নিয়ন্ত্রণ হারাতে পারেন, আবার অতিরিক্ত শক্তিধর হলে সবাইকে আতঙ্কে ঠেলে দিতে পারেন। এখানে অনেকে একটা প্রশ্ন তুলেছেন, সর্বোচ্চ নেতার ভূমিকা কি কমতে পারে? কেউ কেউ বলছেন পারে। সিস্টেমটা পুরনো হয়ে গেছে, 46 বছর চলে গেছে, মানুষের ক্লান্তি বাড়ছে। পরের নেতা ব্যর্থ হলে ব্যবস্থা টিকবে না, বিক্ষোভই বরং জিতে যাবে। নতুন ইরানের উত্থান হতে পারে তখন, যেখানে ধর্মীয় নেতাদের ভূমিকা কমে আসবে, ভোট বাড়বে, অথবা বিশৃঙ্খলাও হয়তো বাড়বে, কে জানে। কোনোটাই নিশ্চিত নয়। গার্ডরা এখনও শক্তিশালী, ধর্মীয় নেতাদের শিকড় গভীরে। আগেও তারা টিকে গেছে।
যদিও এখন ফাটল দেখা যাচ্ছে, অর্থের শক্তি কমে গেছে, তরুণরা সাহসী হয়ে উঠেছে। পরবর্তী নেতাকে এরই মধ্যে পা ফেলতে হবে। তাদেরকে সবকিছুর মোকাবেলা করতে হবে, নাকি তারা সবকিছু ছেড়ে দেবেন। ইরানিরা নিঃশ্বাস আটকে আছে। খামেনির সময় বেশি নেই, পরিষদও প্রস্তুত। মোস্তফা চুপচাপ, জনগণ সবকিছুই দেখছে। কেউ কেউ দোয়া করছেন, কেউ করছেন পরিকল্পনা। এখন পর্যন্ত সিস্টেমটা দৃঢ়ভাবে টিকে আছে। পরবর্তী নেতা কি এটাকে টিকিয়ে রাখতে পারবেন, নাকি সেটা তিনি হারাবেন? উত্তরটা আগামীতে পাওয়া যাবে। ইরানের ভবিষ্যৎ এই প্রশ্নের উপরেই ঝুলে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।